অবশেষে হার মানলেন বর্বর শাসক নেতানিয়াহুর মন্ত্রিসভা। নেতানিয়াহুকে নিঃস্ব করার হুমকি দিয়েছে হুতিরা। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক বললেন জো বাইডেন। গাজাকে পুনর্গঠন করতে সবকিছু করবে তুরস্ক, এমন প্রতিশ্রুতি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাশিয়ায় ইউক্রেন ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে, আর এতে বিপাকে পড়েছে দেশটি। গাজায় হামলার জন্য ব্যথিত ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের জন্য এক বড় পরাজয়। অবশেষে হার মানলেন বর্বর শাসক নেতানিয়াহুর মন্ত্রিসভা। হামাসের শক্তি ও বিশ্ব নেতাদের চাপে বাধ্য হয়ে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিলেন, আর এর মধ্য দিয়েই 15 মাস পরে গাজার জনজীবনে নেমে আসছে স্বস্তি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি। 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। 18 জানুয়ারি ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে টানা 6 ঘণ্টা বৈঠক করেন নেতানিয়াহু সরকারের মন্ত্রীরা। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রিসভার 24 সদস্য যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে ভোট দিয়েছেন 8 জন। যুদ্ধবিরতি চুক্তির বিপক্ষে অবস্থান নেওয়া 8 মন্ত্রীর মধ্যে 2 জন নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টির। অনুপস্থিত ছিলেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী। সেই সাথে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সহ আরও 2 জন মন্ত্রী। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষের হিসাবে এই হামলায় এখন পর্যন্ত 47,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1,10,000-এর বেশি মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। যে যুদ্ধবিরতি চুক্তিটি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে তা 3 ধাপে কার্যকর হবে। এর মধ্যে প্রথম ধাপ হবে 6 সপ্তাহের। এ সময় 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা 19 বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ইসরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। এর বিপরীতে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং তারপরেই গাজা পুনর্গঠন শুরু হবে। কবির চৌধুরী জয়, মাই টিভি। নেতানিয়াহুকে নিঃস্ব করার হুমকি দিয়েছে হুতিরা। ইসরায়েল যদি যুদ্ধবিরতির লঙ্ঘন করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তারা। গাজার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত, তবুও গাজা ভূখণ্ডে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। চুক্তি চূড়ান্তের এই পর্যায়ে এসে এমন হামলা ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় তাহলে পাল্টা আক্রমণে নিঃস্ব হবে তারা। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের উপর হামলা অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় 15 মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এই চুক্তিটি 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতির চুক্তির প্রতিক্রিয়ায় ইরান সমর্থিত ইয়েমেনের হুতির নেতা আব্দুল মালিক আল হুতি 16 জানুয়ারি বলেছেন, তার বাহিনী গাজায় 15 মাস ধরে চলমান যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। যদি তা লঙ্ঘিত হয় তবে তাদের ওপর হামলা অব্যাহত থাকবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা প্রকাশ করে ইয়েমেনের উপকূলের কাছে জলসীমায় ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুতিরা। দীর্ঘদিন ধরেই তারা বলে আসছে, ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করলে তারা তাদের হামলা বন্ধ করবে। সশস্ত্র গোষ্ঠীটি উত্তরে শত শত কিলোমিটার দূরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালিয়েছে। ইসরায়েলও বেশ কয়েকবার হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালিয়েছে। সম্প্রতি গত সপ্তাহে ইসরায়েলের যুদ্ধবিমান ও ইয়েমেনের 2টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে। এছাড়া লোহিত সাগরে বাণিজ্য রক্ষার জন্য যুক্তরাষ্ট্র 2023 সালে হুতিদের দমনে একটি বহুজাতিক অভিযান শুরু করে এবং অস্ত্র সংরক্ষণের সুবিধা লক্ষ্য করে হুতিদের শক্ত ঘাঁটিতে বারবার বিমান হামলা চালিয়েছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।
ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক বললেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের জনগণদের বললেন সতর্ক অবস্থায় থাকতে। ট্রাম্পের আগ্রাসী মনোভাব যে কোনো সময় বড় ধরনের ক্ষতি বয়ে আনবে এবং তার মাসুল গুনতে হবে মার্কিন নাগরিকদের। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন বিপজ্জনক বললেন প্রেসিডেন্ট জো বাইডেন? কি এমন করেছেন যে তিনি মসনদে বসার আগেই অভ্যর্থনার বদলে পাচ্ছেন এমন তিরস্কার? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন 15 জানুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন। ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের অধীন একটি বিপজ্জনক গোষ্ঠীতন্ত্রের বিরুদ্ধে প্রহরীর ভূমিকা নিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর 5 দিন আগে বাইডেন তার বিদায়ী ভাষণ দিলেন। প্রাইম টাইমে দেওয়া ভাষণে 82 বছর বয়সী বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যা খুব অল্প সংখ্যক অতি ধনী লোকের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীকরণ। অতি ধনীদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার ওপর গুরুত্ব আরোপ করে বাইডেন বলেন, এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে। মার্কিনীদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন বাইডেন। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছেও বলে জানিয়েছেন তিনি। মার্কিনীরা ভুল তথ্য, অপতথ্যের নিচে চাপা পড়েছে। এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। করোনা মহামারীর কথা তুলে ধরে তিনি বলেন, 4 বছর আগে আমরা এক বিপদের শীতকাল আর সম্ভাবনার শীতকালের মাঝে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা আমেরিকান হিসেবে ঐক্যবদ্ধ হই এবং আমরা বিপদ পার হই। আমরা আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ ও নিরাপদ হিসেবে বেরিয়ে আসি। ভাষণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর গভীর সম্ভাবনা ও ঝুঁকি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন। তার প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন এবং গত 4 বছরের কৃতিত্ব তুলে ধরেন। তিনি তার প্রশাসনের কৃতিত্বের জন্য গর্বিত বলেও জানান বাইডেন। বিদায়ী প্রেসিডেন্ট বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার অর্জনকে হুমকির মুখে ফেলেছে প্রভাবশালী শক্তি। ক্ষমতা ও মুনাফার স্বার্থে তারা এই কাজ করেছে। গাজাকে পুনর্গঠন করতে সবকিছু করবে তুরস্ক, এমন প্রতিশ্রুতি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুদ্ধবিধ্বস্ত গাজাকে নিজের পায়ে দাঁড়াতে সব ধরনের সহায়তা প্রদান করতে প্রস্তুত তুরস্ক, এমন ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 15 জানুয়ারি তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়, এরদোয়ান যুদ্ধবিরতির এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণ ও পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। এরদোয়ান গাজাবাসীর সাহসিকতার জন্য তাদের সম্মান জানিয়ে তাদের সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করেছেন। 15 জানুয়ারি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় 15 মাসের সংঘাতের পর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তি 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। যুদ্ধবিরতির ঘোষণার পর গাজাবাসী সহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিরা এই চুক্তিকে এক বিরাট বিজয় হিসেবে উদযাপন করছেন। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, জার্মানি ও তিউনিসিয়া সহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাগত জানাচ্ছি এবং তুরস্ক আগের মতোই গাজার পাশে থাকবে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজাকে তার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়া ইউক্রেন ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে, আর এতে বিপাকে পড়েছে দেশটি। এই হামলার ভয়াবহতায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইটও। তবে ইউক্রেনে হামলার দায় অস্বীকার করেছে। রাশিয়া দাবি করেছে হামলায় বেশ কয়েকটি ড্রোন রাশিয়ার সামরিক স্থাপনা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ করেছে। রাশিয়ার রাজধানী মস্কো সহ অন্যান্য শহরগুলোতে হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কোর একটি সামরিক গোডাউন, শিক্ষা প্রতিষ্ঠান, সেতু ও বিমানবন্দর লক্ষ্য করে এ আক্রমণ করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হলেও বেশ কয়েকটি ড্রোন গন্তব্যে পৌঁছানোর আগে ধ্বংস হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা হামলার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। এক বিবৃতিতে তারা দাবি করেছে, ইউক্রেনের ড্রোন হামলাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। বিশেষজ্ঞরা মনে করছেন যে ইউক্রেনের এই হামলার লক্ষ্য রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে ধ্বংস করা। বিশ্বনেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত এই হামলায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতের অবসান ঘটাতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি এখনও উত্তপ্ত থাকায় বিশ্বে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।
গাজায় হামলার জন্য ব্যথিত ইসরায়েলি সেনারা। তবে কি গাজায় যুদ্ধবিরতি চুক্তির নেপথ্যে কাজ করেছে ইসরায়েলি সেনারা? আশ্চর্য হলেও এমন গুঞ্জন ভেসে আসছে, কারণ একের পর এক নিরপরাধীদেরকে নিহত হতে দেখে আতঙ্ক বিরাজ করছে ইসরায়েলি সেনাদের মধ্যে। এছাড়া অবসাদে ভুগতে থাকেন তারা। একসময় তাদের ঘুম উড়ে যায়, আর তারপরে বাধ্য হয়ে নেতানিয়াহুকে চাপ দিতে শুরু করেন তারা। একসময় বন্ধু রাষ্ট্রের অনুরোধে, অন্যদিকে সৈন্যদের চাপ, সব মিলিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা ইয়োতাম ভিল্ক ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজার বাফার জোনে ইসরায়েলি সেনারা একটি নিরস্ত্র ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে এবং সেই হৃদয় বিদারক দৃশ্য আজও মনে রয়ে গেছে। ভিল্ক আরও জানান, গাজা উপত্যকার বাফার জোনে অঅনুমোদিত ব্যক্তি দেখলে গুলি করার নির্দেশ ছিল এবং তিনি নিজে অন্তত 12 জনকে এভাবে নিহত হতে দেখেছেন। তবে ওই কিশোরের হত্যার দৃশ্য তাকে সবচেয়ে বেশি তাড়িত করেছে। এদিকে ইসরায়েল ও হামাস 15 জানুয়ারি একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হবে 19 জানুয়ারি থেকে। উল্লেখ্য, গাজা সংঘাতের মধ্যে দিয়ে এমন অনেক ইসরায়েলি সেনা রয়েছেন যারা যুদ্ধের পক্ষে নন। কিছু সেনা যুদ্ধ বন্ধের জন্য সরকারি পদক্ষেপের দাবি জানিয়ে চিঠি লিখেছেন। তাদের মতে তারা এমন কিছু দেখেছেন বা করেছেন যা নৈতিকতার সীমা ছাড়িয়েছে। এর ফলে তারা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সরকারকে যুদ্ধবিরতির পথে হাঁটতে আহ্বান জানিয়েছেন। গাজায় যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া 7 জন ইসরায়েলি সেনা সম্প্রতি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলেছেন, তারা যে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ দেখেছেন তা তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন তাদের বলা হয়েছিল নির্দোষ ফিলিস্তিনিদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলতে, যেগুলোর মধ্যে কোনো হুমকি ছিল না। তারা লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাক্ষী ছিলেন। সোলজার্স ফর দ্য হোস্টেজেস নামক একটি গ্রুপ গঠন করেছে ইসরায়েলের সাবেক সেনারা, যারা গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। তারা তেল আবিবে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে মার্টিন লুথার কিং এর একটি উদ্ধৃতি, অন্যায় আইন অমান্য করাটা নৈতিক দায়িত্ব, শেয়ার করা হয়। তাদের মতে গাজা উপত্যকায় যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের জন্য এক বড় পরাজয়। হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে তাদের যে মূল লক্ষ্য ছিল হামাসকে সমূলে ধ্বংস করা এবং দখলকৃত ভূখণ্ডের উত্তরে বিতাড়িত ইহুদিদের ফিরিয়ে আনা, তা পূরণে একেবারে ব্যর্থ হয়েছে ইসরায়েল। আর এ কারণেই ইসরায়েলি মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যদের মধ্যে অসন্তোষ তীব্রতর হয়েছে। গাজায় 468 দিন ব্যাপী যুদ্ধে বর্বর ইসরায়েলি বাহিনী 47,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই শিশু ও নারী রয়েছে। এছাড়া 20 লক্ষাধিক ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়েছে। পাশাপাশি গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা সহ প্রয়োজনীয় সব অবকাঠামো ধ্বংস করা হয়েছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তিটি মূলত আলোর মুখ দেখেছে। চুক্তির শর্তগুলো মুসলিম বিশ্বে আনন্দের বার্তা দিলেও দখলকৃত অঞ্চলের কট্টরপন্থী ইহুদি বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। ইসরায়েলের ইসরায়েল হায়ম পত্রিকা যুদ্ধবিরতির চুক্তিকে একটি খারাপ চুক্তি অভিহিত করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের ওপর এই চুক্তিটি চাপিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভার কট্টরপন্থী নেতা ইতামার বেন গাভির ও স্মোট্রিচও এই চুক্তির বিরোধিতা করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরামর্শ দিয়েছে যে হামাসকে কেবল সামরিক আক্রমণের মাধ্যমে পরাজিত করা সম্ভব নয়। এর পরিবর্তে তারা গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনর্বাসনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করছে। সেক্ষেত্রে ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দা প্রধান মাজিদ ফারাজকে এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। তবে গাজার জনগণের মধ্যে হামাসের প্রতি যে পরিমাণ সমর্থন রয়েছে তা ওই মার্কিন পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা সৃষ্টি করতে পারে। গাজার জনগণ 2004 থেকে 2007 সালের ঘটনাগুলো ভুলে যায়নি এবং তারা ফাতাহ তথা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে রাজি নাও হতে পারে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।